I still get a bit nervous every time. Nervous is good. May? Do you hear this? You have to be back within 20 minutes. Just stay calm. সমুদ্রের 100 ফিট গভীরে তুমি যদি একবার ফেঁসে যাও, ঠিক কি কি হতে পারে তোমার সাথে সেটা জানো? ধরো তোমরা দুই বন্ধু মিলে সমুদ্রের গভীরে ডাইভ করতে গেছো। চারপাশে শুধু নীল জল আর শান্তময় আমেজ। সে এক আলাদা অনুভূতি, তাই না? আর যদি তখনই ঘটে যায় এমন এক ভয়ানক দুর্ঘটনা, এবারে শুধুমাত্র বেঁচে থাকার লড়াই। ঠিক এরকমই এক লোমহর্ষক গল্প নিয়ে 2023 সালে মুক্তি পায় দ্য ডাইভ মুভিটি, যেখানে কিছু দম বন্ধ করা মুহূর্ত এবং স্বল্প সময়ের মধ্যে নিজেদের জীবন বাঁচানোর লড়াই আপনার হৃদস্পন্দন আরও বাড়িয়ে দেবে। এবং শেষে মুভিটির বেশ কিছু আননোন ফ্যাক্টস অর্থাৎ অজানা তথ্য এবং বিটিএস পিকচার্সও শেয়ার করব। তাই এক্সপ্লেনেশনটি এন্ড পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। এক নির্জন সমুদ্রতট, পাহাড়ি কিনারা ধরে ছুটে চলেছে একটি লাল রঙের গাড়ি। গাড়ির মধ্যে রয়েছে মে এবং ড্রু, আর গাড়ির মধ্যে একটা গানও চলতে শুনি। একটু বাদেই মে বলে, এই গানটা আমার একদম পছন্দ না। ড্রু বলে, এটা তো ক্লাসিক সং, তোমার কিভাবে অপছন্দ হতে পারে? তারপর তারা দুজনেই সেই গানটা লিপসিং করতে করতে যেতে থাকে। একটু বাদেই মে জিজ্ঞাসা করে, তোমার কাজ কেমন চলছে? এখনও কি সেই ট্রাভেল ম্যাগাজিনে কাজ করো? ড্রু বলে, ওটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে। তাতে কি, আমি অন্য কোনো কাজ ঠিকই খুঁজে নেব। ড্রু জিজ্ঞাসা করে, তুমি বলো, তোমার ডিকম্প্রেশন চেম্বারের কাজ কেমন চলছে? ওখানে কি কোনো হ্যান্ডসাম ছেলে খুঁজে পেলে? মেয়ে বলে, না, আমার কথা ছাড়ো, তুমি বলো, এখন থাকছো কার সাথে? তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে তারা আপন বোন হলেও কোনো কারণে এখন আলাদা থাকে। ড্রু উত্তর দেয়, আপাতত আমি মায়ের সঙ্গেই থাকি। পরবর্তী দৃশ্যে দেখা যায় তাদের গাড়িটা একদম একটা নির্জন সমুদ্র তটে এসে থামে। এরপর তারা দুজন তাদের ডাইভিংয়ের সরঞ্জাম নিয়ে সমুদ্রের দিকে নামতে থাকে এবং যেখান থেকে তারা ডাইভিং শুরু করবে সেই স্থানে এসে পৌঁছায়। আচ্ছা, এখানে একটা কথা বলি, সমুদ্রের ডাইভিং সম্পর্কে জ্ঞান যেহেতু বেশি মেয়ের, তাই সে নিজেই সমস্ত সরঞ্জাম প্রস্তুত করছিল এবং ড্রু কাছেই বসেছিল এবং একটু স্ন্যাক্স খাচ্ছিল। একসময় ড্রু মেয়ের সেই ডাইভিং সরঞ্জাম দেখে বলে, এত ফ্যান্সি, এ তো প্রচুর দাম। মেয়ে তখন বলে, হ্যাঁ, এটা আমার ব্র্যান্ড নিউ ডাইভ প্যাক QR4 ইন্টারকমের সঙ্গে। তখন ড্রু বলে, তুমি তোমার সরঞ্জামকে এত বেশি ভালোবাসো, আমার তো মনে হয় তোমার স্বপ্নেও এরা আসে, তাই না? এবং দুজনে হাসতে থাকে। এবার এক্সট্রা অক্সিজেন এবং বাকি সরঞ্জাম একটি পাথরের তলায় লুকিয়ে রেখে তারা ডাইভ করার জন্য সমুদ্রের ধারে চলে আসে। সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে ড্রু বলে, আমার এখনও কেমন জানি সমুদ্রে নামার আগে একটু নার্ভাস লাগে, সাথে একটু এক্সাইটমেন্টও হয়। সেটা শুনে মেয়ে বলে, ভালোই তো, নার্ভাসনেস আর এক্সাইটমেন্ট দুটোই ভালো জিনিস। কিন্তু মেয়ের মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কোনো কারণে ডিস্টার্বড আর সবসময় একটু অফ মুডে থাকে, এবং সে কেন এমন সেটা ক্রমশ প্রকাশ্য। তারপর তারা দুজন ডাইভিংয়ের জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। এরপর মেয়ে বলে, আমরা 50 ফিট গভীরতা পর্যন্ত যাব, আর তুমি আগে চলো, আমি পিছনেই আছি। ড্রু তো ভীষণ এক্সাইটেড, কিন্তু মেয়ে, যেমনটা আগে বললাম, সে বরাবর একটু অফ মুডের মানুষ। আসলে তারা দুজনেই ছোটবেলা থেকে ডাইভিং করে, তাই তারা ডাইভিংয়ের শুরুতেই সেই শৈশবের মতো মজা নিতে নিতে গভীরে যেতে থাকে। এরপর আমরা দেখি তারা জলের তলায় এক বিশাল গুহার সামনে এসে পৌঁছায় এবং তার মধ্যে দিয়েই তারা ডাইভিং শুরু করে। একটু পরে ড্রু বলে যে, এটা তো দারুণ জায়গা, এই গুহার মধ্যে প্রবেশ করার দরজা নিশ্চয়ই আশেপাশেই কোথাও আছে। মেয়ে বলে, ঠিক আছে, তুমিও লক্ষ্য রাখো আর আমিও চারিদিকটা দেখছি। এবার আমরা দেখি ওই গুহার একদম ছোট্ট একটা ফাঁকা জায়গা থেকে তারা ভিতরে প্রবেশ করে এবং মেয়ে বলে, আমরা এখন 20 ফিট গভীরতায় আছি, ডাইভিং করার জন্য এটাও বেশ উপযুক্ত জায়গা। এরপর তারা দেখতে পায় গুহার ওপরের দিকটা উঁচু হওয়ার কারণে সমুদ্রের গভীরতার ভিতরেও কিছুটা ফাঁকা শ্বাস নেওয়ার মতন জায়গা আছে। তাই তারা ভাবে সেখানে উঠে দেখবে যে শ্বাস নেওয়া আদেও যায় কিনা। কিন্তু মেয়ে বলে, দীর্ঘদিন হাওয়াটা ভিতরে আটকে থাকার কারণে তা বিষাক্ত হতে পারে, তাই তারা প্রথমে নিজেদের অক্সিজেন ট্যাঙ্ক থেকে কিছুটা অক্সিজেন ছেড়ে হাওয়াটা বিশুদ্ধ করে নেয়। এবার দুজনেই ফাঁকা স্থানে উঠে এসে নিজেদের ফেস মাস্ক খুলে ফেলে। ড্রু বলে, আমরা তো সত্যিই এখানে নিঃশ্বাস নিতে পারছি, বিশ্বাসই হচ্ছে না যে আমরা এখন সমুদ্রের 20 ফিট গভীরতায় রয়েছি। একটু বাদে ড্রু মেয়েকে জিজ্ঞাসা করে, আমি প্রত্যেকবার তোমাকে নিজে থেকে অ্যাপ্রোচ করি এই সমস্ত ট্রিপগুলোতে আসার জন্য, কিন্তু আমি ঠিক বুঝতে পারি না যে তুমি সত্যিই আমার সাথে এনজয় করো কি না। মেয়ে বলে, নিশ্চয়ই নিশ্চয়ই আমার ভালো লাগে, কিন্তু তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে সে সত্যি একদম বলছে না।
চোখে চোখ পড়ার পর ড্রু জিজ্ঞাসা করে, তুমি সত্যিই ঠিক আছো তো? তখন মেয়ে বলে, আমায় ক্ষমা করো যদি আমি তোমার সঙ্গে ঠিকমতো সময় দিতে না পারি। ড্রু বলে, তুমি আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমি ভীষণ একা হয়ে গিয়েছিলাম। মেয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, কিন্তু কোনো উত্তর দেয় না। এরপর সে তার ডাইভিং মাস্কটি পরে সেখান থেকে চলে আসে এবং ড্রুও সেখান থেকে বেরিয়ে আসে। এবার মেয়ে আর কোনো কথা না বলে সাঁতরে বেশ খানিকটা এগিয়ে যায় এবং এক গভীর খাতের ভিতর দিয়ে নিচের দিকে যেতে থাকে। ড্রু বারবার পেছন থেকে ডাকে, দাঁড়াও, আমি কি কিছু ভুল বলে ফেললাম? তার জন্য সরি, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ? কিন্তু মেয়ে কোনো উত্তর দেয় না। স্বাভাবিকভাবেই ড্রু তাতে একটু চিন্তিত হয়ে যায়। সে ভাবে আমাদের ইন্টারকমের কানেকশনটা কেটে গেল কিনা। কিন্তু মেয়ে কোনো সাড়া শব্দ ছাড়াই শুধু ভাসতে থাকে এবং গভীর সমুদ্রের তলার দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। একটু বাদেই মেয়ে বলে ওঠে, তুমি কি ওটা শুনতে পাচ্ছ? ড্রু তখন বলে, কি শুনতে পাবো? তারপর দেখি হঠাৎই সমুদ্রের মধ্যে পাথর বৃষ্টি শুরু হয়। কোনো কারণে পাহাড় ধসে পড়া নুড়ি এবং বড় বড় পাথর তাদের উপর পড়তে শুরু করে এবং চারপাশটা মুহূর্তের মধ্যে ঘোলা হয়ে গিয়ে কেমন যেন ঝাপসা হয়ে যায়। এরপর দ্রুত ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং বারবার ইন্টারকমের মাধ্যমে মেয়েকে ডাকতে থাকে এবং মেয়েকে বলে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু মেয়ের দিক থেকে কোনো উত্তর আসে না। ড্রু কোনো উত্তর না পেয়ে ওই অন্ধকার সমুদ্র খাতের মধ্যে নিজের হ্যান্ড লাইটটা অন করে মেয়েকে খুঁজতে গভীর খাতের মধ্যে প্রবেশ করে। কিন্তু চারিদিক ভীষণ ঘোলা হয়ে গিয়েছিল, সে ভালোভাবে কিছু দেখতেই পাচ্ছিল না। সে আরও গভীরে যাওয়ার আগে একটা পাথরের গায়ে একটা দড়ি বেঁধে নেয় এবং রিলটাকে নিজের সঙ্গে নিয়ে গভীরে প্রবেশ করতে থাকে যাতে পথ হারিয়ে না যায়। বারবার সে ইন্টারকমের মাধ্যমে বলতে থাকে যে, মেয়ে তুমি ভয় পেও না, আমি আসছি, তোমায় ঠিক খুঁজে বার করব। কিন্তু মেয়ের তরফ থেকে তখনও কোনো উত্তর পায় না। একটু বাদে হঠাৎ ইন্টারকমের মাধ্যমে একটু আবছা আওয়াজ শোনা যায়। ড্রু জানাচ্ছে, আমি তোমার কথা ঠিকমতো শুনতেই পাচ্ছি না। তখন মেয়ে জানায়, আমি প্রায় 100 ফিট গভীরতায় রয়েছি এবং এখানে খুব বাজেভাবে একটা বড় পাথরের নিচে আমি ফেঁসে গেছি। এরপর ড্রু একটা আইডিয়া করে এবং বলে, আমি আমার টর্চটা বন্ধ করছি, তুমি তোমার টর্চটা জ্বালাও যাতে আমি দেখতে পাই তুমি কোথায় আছো। কিন্তু তার পরও কোনো কাজ হয় না, কারণ এত পাথর বৃষ্টি হয়েছে যে সমুদ্রের তলার জল পুরোপুরি খোলা হয়েছিল। এবার যখন ইন্টারকমের কানেকশনটা ঠিক হচ্ছিল তখন তারা একে অপরকে ভালোভাবে শুনতে পায় এবং যেহেতু মেয়ের সামুদ্রিক ডাইভিংয়ের নলেজ অনেক বেশি, তাই সে ড্রুকে একটা বুদ্ধি দেয়, তোমার ওই দড়ির রিলটাকে ধরে ওই বড় পাথরের দেওয়ালটাকে বাঁদিকে রেখে সোজা নিচে নামতে থাকো, তাহলেই আমায় দেখতে পাবে। এবং ড্রু তার কথা মতো নিচের দিকে নামতে থাকে। তারপর তারা দুজন দুজনকে বলে যে নিজেদের টর্চগুলো সব দিকে ঘোরাতে, যাতে খুঁজতে আরও একটু সুবিধা হয়। একটু বাদে ড্রু মেয়ের টর্চের আলো দেখতে পায় এবং দ্রুত সাঁতরে তার কাছে আসে। দ্রুত তার কাছে গিয়ে প্রচুর প্যানিক করতে থাকে যে কি হবে, কি করব, এই পাথরের তলা থেকে তোমায় কিভাবে বার করব। কিন্তু সেই পাথরের নিচে ফেঁসে থাকা অবস্থাতেও ড্রুকে বলে, আগে নিজেকে শান্ত করো, তারপরেই আমাকে তুমি হেল্প করতে পারবে। আমরা প্রায় 100 ফিট সমুদ্রের গভীরতায় রয়েছি, তাই তুমি যদি এখন প্যানিক করতে থাকো তাহলে তোমার অক্সিজেন লেভেল আরও দ্রুত শেষ হতে থাকবে, তাই নিজেকে শান্ত রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু ড্রু মেয়ের কোনো কথায় কান না দিয়ে সেই পাথরটিকে ঠেলে সরানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও মেয়ের উপর থেকে কোনোভাবেই সেটা সরাতে পারে না। এরপর সে মেয়ের হাত ধরে টেনে বার করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও কোনো ফল হয় না। ড্রু তো অত্যন্ত প্যানিক করতে থাকে এবং বলে, আমাদের যে কোনোভাবে এখান থেকে বেরোনো দরকার। মেয়ে তখন তাকে বুঝিয়ে বলে, নিশ্চয়ই বেরোবো, কিন্তু তার জন্য তোমায় বাইরে গিয়ে অন্য কারোর কাছ থেকে হেল্প আনতে হবে, তবেই আমি এখান থেকে বেরোতে পারবো। এরপর মেয়ে ড্রুকে জিজ্ঞাসা করে, তোমার ট্যাঙ্কে কতটা অক্সিজেন রয়েছে? ড্রু বলে 85 বার। মেয়ে জানায়, আমার ট্যাঙ্কে 100 বার অক্সিজেন আছে আর আমি এই গভীরতায় প্রায় 25 মিনিট বেঁচে থাকতে পারবো। তখন ড্রু বলে, কিন্তু 25 মিনিটে বাইরে গিয়ে কারোর কাছ থেকে হেল্প আনা একদম অসম্ভব। এবারে মেয়ে তাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেয় যে ওই স্বল্প সময়ের মধ্যে সে কিভাবে তার জন্য এক্সট্রা অক্সিজেন আনতে পারবে। এরপর মেয়ে তাকে বলে দেয় যে তুমি একদম সময় নষ্ট না করে সোজা সমুদ্রপৃষ্ঠের দিকে সাঁতরে উঠে যাবে এবং সেখানে পৌঁছে প্রথমে হেল্পের জন্য কাউকে কল করবে, আর ওখানেই রাখা পাথরের নিচে দুটো অক্সিজেনের ট্যাঙ্ক আছে, ওটা নেবে এবং তারপর গাড়ির পেছনে দুটো এক্সট্রা অক্সিজেন ট্যাঙ্কও রাখা আছে, সেটা নিয়ে এসে সমুদ্রের ধারে রেখে আসবে। আর গাড়ির ডিক্কিতে একটা কার জ্যাক আছে, সেটাও নিয়ে আসবে, এই পাথরটিকে সরাতে কাজে লাগবে। এবং উপরে পৌঁছানোর সাথে সাথেই তোমাকে 20 মিনিটের টাইমার লাগাতে হবে। 20 মিনিটের ভেতরেই তোমাকে সব কাজ ছেড়ে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। আর ভয় একদম পাবে না, তোমার অক্সিজেন ট্যাঙ্ক বারবার তোমাকে ওয়ার্নিং দেবে, কিন্তু তুমি সেফটি লিমিটের ভেতরেই আছো, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং মেয়ে ড্রুকে এটাও ভালো করে বুঝিয়ে দেয় যে প্যানিক একদম করবে না, কারণ যত বেশি তুমি হাইপার হবে তত দ্রুত তোমার অক্সিজেন লেভেল কমতে থাকবে। তাই ঠান্ডা মাথায় দ্রুততার সহিত কাজটা করা ভীষণ দরকার, তবেই আমি বাঁচতে পারবো, আর আমি জানি তুমি পারবে।
এরপর আমরা দেখি ড্রু যত দ্রুত সম্ভব সমুদ্রপৃষ্ঠে উঠে আসে এবং মাস্কটা খুলে অক্সিজেন ট্যাঙ্কগুলোর কাছে আসে এবং সেখানে এসে দেখে আরেক বিপদ। ওই পাথর ধসে পড়ার কারণে তাদের অক্সিজেন ট্যাঙ্কের জায়গাটা পুরোপুরি চাপা পড়ে গেছে এবং ভেতরেই অক্সিজেন ট্যাঙ্ক এবং গাড়ির চাবিটা রয়ে গেছে। এদিকে আমরা দেখি সমুদ্রের তলায় মেয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে যাতে তার অক্সিজেন কিছুটা হলেও কম খরচ হয়, কিন্তু আমরা দেখি বারবার তার শৈশবের মেমোরি তার মনে পড়ছে। সেখানেই আমরা বুঝতে পারি মেয়ে এবং ড্রু শৈশবে তার বাবার সঙ্গে আন্ডার ওয়াটার ড্রাইভিং প্র্যাকটিস করছে, কিন্তু সে বারবার চেষ্টা করে কোনো কিছু না ভাবার এবং উপরের দিকে তাকিয়ে দেখতে থাকে যে ড্রু আসছে কিনা। এদিকে ড্রু সমুদ্রের তীরে রাখা সেই ট্যাঙ্কগুলো বের করতে না পেরে দৌড়ে চলে যায় গাড়ির ভেতরে রাখা এক্সট্রা দুটো অক্সিজেনের ট্যাঙ্ক আনতে। এদিকে গাড়ির চাবিটা তো সেই পাথরের নিচেই ফেঁসে আছে, তাই সে সেখান থেকে একটা পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে দরজা খোলে এবং অক্সিজেন ট্যাঙ্ক দুটো টেনে বাইরে বার করে আনে। এবারে নিতে হবে কার্জ্যাক সেই পাথরটাকে টেনে সরানোর জন্য, কিন্তু গাড়ির চাবি তো নেই, সে ডিক্কিটাও খুলতে পারছে না। সেই জন্য সে তৎক্ষণাৎ একটা বুদ্ধি করে। তার জুতোর মধ্যে একটা ছোট্ট ছুরি ছিল, সেটা দিয়ে সে ব্যাকসিটটাকে কেটে সেই কার্জ্যাকটা বের করার চেষ্টা করে, কিন্তু শত চেষ্টার পরেও কোনো ফল হয় না। এরপর সে দ্রুত অক্সিজেন সিলিন্ডার দুটো নিয়ে সমুদ্রের দিকে দৌড়ে চলে আসে এবং হঠাৎই এক স্টিমার দেখতে পায়। সে হেল্পের জন্য প্রচুর চেষ্টা করে, অনেক চিৎকার করে, কিন্তু স্টিমার কোনো রেসপন্স করে না। এরপর দ্রুত সেই অক্সিজেন ট্যাঙ্কটা নিয়ে সমুদ্রে নামে এবং সেই স্টিমারটিকে বারবার হেল্পের জন্য চেষ্টা করতে থাকে। এরই মধ্যে হঠাৎ সেই অক্সিজেন ট্যাঙ্কটি তার হাত থেকে ছেড়ে সমুদ্রের গভীরে পড়ে যায়। এদিকে মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ড্রু অক্সিজেন ট্যাঙ্কটা নিয়ে তার কাছে আসবে। ইতিমধ্যেই আমরা দেখি মেয়ের অক্সিজেন ট্যাঙ্ক একদম লো হয়ে গেছে, মানে তার ট্যাঙ্কে আর অক্সিজেন নেই। সে তৎক্ষণাৎ তার মুখ থেকে অক্সিজেনের মাস্কটি খুলে ফেলে এবং কোনো প্রকারে তার শ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ বাদে ড্রু ফাইনালি তার কাছে এসে উপস্থিত হয় এবং তার মুখে অক্সিজেন দেয়। এরপর ড্রু জানায় নিচে আসার সময় ওই এক্সট্রা অক্সিজেন ট্যাঙ্কটা আমার হাত থেকে নিচে পড়ে যায়, তাই সেটাই আমায় আনতে যেতে হবে। আমার অক্সিজেন ট্যাঙ্কটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি। আমি অক্সিজেন ছাড়াই ফ্রি ডাইভিং করে ওই হারিয়ে যাওয়া ট্যাঙ্কটা খুঁজে আনবো, নর্মাল হাফ মাস্ক পরে। শুধু তুমি তোমার পাইপ কানেক্টেড অক্সিজেনটা রেডি রেখো, আমি বারবার এসে শ্বাস নিয়ে যাব। এরপর ড্রু বেশ খানিকক্ষণ ভালো করে শ্বাস নিয়ে ওই ট্যাঙ্কটা খুঁজতে চলে আসে। এদিকে মেয়ে দেখে যে অক্সিজেন ট্যাঙ্কটা ড্রু পড়েছিল সেটাতে একটা ছোট্ট ছিদ্র হয়ে গেছে এবং সেখান থেকে অক্সিজেন বেরোতে শুরু করেছে। অপরদিকে আমরা দেখি ড্রু বেশ খানিকক্ষণ খোঁজার পর অক্সিজেন ট্যাঙ্কটা দেখতে পায় এবং দ্রুত সেটিকে নিয়ে মেয়ের কাছে আসতে থাকে। ততক্ষণ তার দম প্রায় শেষ হয়ে এসেছিল এবং ফাইনালি সে মেয়ের কাছে এসে পাইপ কানেক্টেড অক্সিজেন থেকে শ্বাস নেয় এবং মেয়ে বলে, প্যানিক করো না, আস্তে আস্তে শ্বাস নাও এবং আস্তে আস্তে ছাড়ো। এরপর তারা নতুন অক্সিজেন ট্যাঙ্কটা জোড়া লাগিয়ে নিজেদের ফেস মাস্ক পরে নেয়। এরপর মেয়ে জিজ্ঞাসা করে, তুমি কাউকে হেল্পের জন্য ফোন করনি? ড্রু বলে, পাথর ধসে পড়ার কারণে আমাদের ফোন, অক্সিজেন ট্যাঙ্ক এবং গাড়ির চাবি সবটাই তার নিচে ফেঁসে আছে। আমি কিছুই করতে পারিনি, আর গাড়ি থেকে কার্জ্যাকটাও আনতে পারিনি, কারণ চাবি ছাড়া তো ডিকি খোলা একদম অসম্ভব। মেয়ে তখন বলে, কিন্তু কার্জ্যাক ছাড়া তো আমি এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবো না, তাই যে করেই হোক তোমাকে ওই কার্জ্যাকটা আনতেই হবে। আর এটাও বলে দেয় যে তোমার অক্সিজেন ট্যাঙ্কের পাইপটা ফুটো হয়ে গেছে, আপাতত কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা যদি পরে বড় হয়ে ফেটে যায় তাহলেই বিপদ। তাই ওপরে গিয়ে আগে অক্সিজেন ট্যাঙ্কটা সারিয়ে নেবে, তারপর গাড়ি থেকে কার্জ্যাকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। ড্রু উপরে উঠে নিজের ফেস মাস্কটা খুলে দেখে তার নাক থেকে ব্লিডিং হচ্ছে অতিরিক্ত চাপের কারণে, এবং এটাও চেক করে যে অক্সিজেনের ট্যাঙ্কের কোথায় লিক হচ্ছে। তারপর সে দ্রুত দৌড়ে গাড়ির কাছে চলে আসে কার্জ্যাকটা নিতে, কিন্তু শত চেষ্টা করেও সে গাড়ির ডিক্কি খুলতে পারে না। এরপর সে চারপাশটা দেখতে থাকে যে কোথাও কোনো বাড়ি ঘরোয়া মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু সে কিছুই দেখতে পায় না এবং আবারও দৌড়ে গাড়ির কাছে চলে আসে। এদিকে সমুদ্রের গভীরে আবারও মেয়ে তার শৈশবের কথা মনে করছে এবং তার বাবার সঙ্গে কাটানো সময়গুলোতে তারা দুই বোন ভীষণ খুশি। অন্যদিকে ড্রুকে আমরা দেখি সেই গাড়ির দরজা কোনো রকমে খুলতে না পারায় আর কোনো উপায় না পেয়ে সে গাড়িটাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় এবং ফাইনালি নিচে এসে গাড়ির ডিক্কি খুলে দেখে সেখানে কোনো কার্জ্যাক নেই, বরং শুধু একটা টায়ার ফিক্স করার আঠা পড়ে আছে। এরপর সে আরও হতাশ হয়ে পড়ে। সে আশেপাশে কোনো মানুষজনকেও হেল্পের জন্য ডাকতে পারেনি, ফোনটাও আটকে পড়েছে পাথরের তলায়। এরপর সে কোনো উপায় না পেয়ে সেখানেই বসে বসে কাঁদতে শুরু করে। তবে ড্রু আর বেশি দেরি না করে হাতের সামনে পড়ে থাকা একটা বাঁশের টুকরো নেয় এবং কোনো প্রকারে সেই টায়ার ফিক্সিং গ্লু দিয়ে তার অক্সিজেন ট্যাঙ্কের পাইপটা সারায় এবং দ্রুত সে মেয়ের কাছে চলে আসে। এসে দেখে মেয়ে ভুল বকছে। সে বলে, আমি সমুদ্রের তলায় কিছু একটা যেন দেখলাম। এবার ড্রু তাকে বোঝায়, নিজেকে সামলাও মেয়ে, এটা নাইট্রোজেন নার্কোসিসের প্রভাবে হচ্ছে, নিজেকে সামলাও। এবার সেই বাঁশের টুকরোটা দিয়ে ড্রু সেই পাথরটা মেয়ের ওপর থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু একটু বাদেই সেই বাঁশের টুকরোটা ভেঙে যায়
এবং তাদের সব চেষ্টা বিফলে যায়। এবার ড্রু মেয়েকে জিজ্ঞাসা করে, এখন আমি কি করব? তুমি বলো, তুমি এইসব বিষয় বেশি জানো, তাই তোমাকেই বলতে হবে এরপরে আমার কি করা উচিত। এদিকে অতিরিক্ত সময় ধরে ওই 100 ফিট গভীরতায় থাকার কারণে মেয়ের মাথা আর কাজ করছে না। সে বলে, আমি কিছুই জানি না, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, আমি আর কিছু ভাবতেও পারছি না। একটু বাদে মেয়ে বলে, তুমি ফিরে যাও ড্রু, আমার ভাগ্যে হয়তো এটাই লেখা আছে। কিন্তু ড্রু হার মানে না। সে বলে, আমি তোমাকে এখান থেকে না নিয়ে একদম যাব না। সে একটা বুদ্ধি খাটায়। ড্রু ভাবে তার সেই পিটের বিসিটি জ্যাকেটটাকে ওই পাথরের তলায় যদি রেখে সেটার মধ্যে হাওয়া ভরা যায় তাহলে হয়তো ওই পাথরটি তুলে মেয়েকে তার মধ্যে থেকে বের করে আনা সম্ভব, এবং সে সেটাই করার প্রস্তুতি নেয়। কিন্তু জ্যাকেটটার মধ্যে হাওয়া ভরার সঙ্গে সঙ্গেই আরও একটা বিপদ, অক্সিজেনের পাইপটা সেই মুখের কাছ থেকে লিক করা শুরু করেছে। এবার ড্রু সত্যিই আর কিছু করার নেই। মেয়ে জানায়, যা যা করা সম্ভব তুমি তাই করেছো, আমার কপালে হয়তো এখানেই মৃত্যু লেখা আছে, তুমি এক কাজ করো, তুমি ওপরে ফিরে যাও। কিন্তু ড্রু বলে, না, আমি কোনোভাবেই হার মানব না, আমি তোমাকে এখান থেকে নিয়েই তবে ফিরবো। এদিকে আরেক বিপদ, ড্রুয়ের কাছে থাকা অক্সিজেনটাও শেষ। তাই সে নিজের বডি ওয়েটটা খুলে রেখে হাফ মাস্ক পরেই সেই 100 ফিট গভীরতা থেকে সমুদ্রপৃষ্ঠের ওপরে সাঁতরে উঠে আসতে থাকে, যাতে কোনো রকমভাবে শেষ চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারে। উপরে উঠে আসার পর আমরা দেখতে পাই ড্রুর নাক থেকে ব্লিডিং হয়েই চলেছে এবং সে দুর্বল হয়ে সেখানেই শুয়ে পড়ে এবং ঝাপসা চোখে তার বাবার এক ঝলক প্রতিচ্ছবি সে দেখতে পায়, যদিও সেটা তার মনের ভুল ছিল। এদিকে গভীর সমুদ্রে মেয়ে আবারও তার শৈশবের কথা মনে করে। এবার সে দেখে তার বাবা তাদের দুজনকে কড়া প্রশিক্ষণ দিচ্ছে এবং তার কানে আবারও সেই গানটি বেজে ওঠে যেটা সে একদম পছন্দ করতো না, যদিও এগুলো নাইট্রোজেন এফেক্টের কারণে হচ্ছিল। এই ভাবনা ভাবতে ভাবতে সে আবারও দেখতে পায় যে ড্রু তার কাছে এসেছে হাতে টায়ার ফিক্স করা গ্লু নিয়ে। মেয়ের কাছে এসে সে প্রথমে তার বডি ওয়েটটা বেঁধে নেয় এবং সেই আঠাটা দিয়ে অক্সিজেন লিক হওয়া জায়গাটা সারায় এবং আবারও সেই ব্যাগটির মধ্যে অক্সিজেন দিতে থাকে। ব্যাগটি অক্সিজেনে ফুলে যাওয়ার কারণে পাথরটি একটু উপরে উঠতে থাকে এবং ড্রুও মেয়েকে টেনে বার করার প্রচেষ্টা করতে থাকে। ফাইনালি মেয়েকে কোনো মতে সেই পাথরের তলা থেকে বের করে আনে। এদিকে ড্রু 100 ফিট গভীরতায় পর্যাপ্ত অক্সিজেনের অভাবে একটু অসুস্থ হয়ে পড়ে, কারণ সে আগে থেকেই ব্লিডিং করছিল। এরপর মেয়ে তাকে সঙ্গে নিয়ে সমুদ্রপৃষ্ঠের উপরের দিকে উঠে আসতে শুরু করে, কিন্তু কিছু দূর আসার পর মেয়ে বুঝতে পারে তার অক্সিজেন ট্যাঙ্কে অক্সিজেন প্রায় শেষের দিকে। তাই তারা বুদ্ধি করে আবারও সেই গুহায় ঢুকে পড়ে যেখানে তারা প্রথমে শ্বাস নিতে ঢুকেছিল, এবং সেখানে এসে অক্সিজেন ট্যাঙ্কে যেটুকু অক্সিজেন ছিল সেটা গুহার মধ্যে ছেড়ে দেয়। গুহার মধ্যে ঢুকে মেয়ে বলে, ড্রু তুমি এখানেই অপেক্ষা করো এবং যে ট্যাঙ্কটা অতিরিক্ত নিচে পড়ে আছে সেটা আমি গিয়ে নিয়ে আসি বলে সে সেটা আনতে চলে যায়। কিন্তু কিছুক্ষণ বাদে গুহায় থাকা পর্যাপ্ত অক্সিজেন শেষ হয়ে যায় এবং ড্রু সারা শরীর কাঁপতে কাঁপতে সেখানেই দম ছেড়ে দেয় এবং জলে ভাসতে থাকে। এদিকে মেয়ে সেই অক্সিজেন ট্যাঙ্কটা কুড়িয়ে নিয়ে আসে, সেটা থেকে অক্সিজেন কোনো মতে তার মুখ থেকে মেরে মেরে বার করে ফেলে এবং উপরে উঠে এসে দেখে ড্রু হয়তো আর বেঁচে নেই। এবারে সে জোরে জোরে ড্রুয়ের বুকে আঘাত করতে থাকে যাতে কোনোভাবে এসে আবারও তার শ্বাস নিতে শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর ড্রু আবারও শ্বাস নেয়, কিন্তু তার অবস্থা ততক্ষণে অনেকটাই খারাপ হয়ে গেছে। এবার মেয়ে ড্রুকে সান্ত্বনা দিয়ে বলে, আমাদের কিচ্ছু হবে না, আমরা ঠিক বেঁচে যাব, শুধু আমাদের কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে যাতে আমাদের শ্বাস প্রশ্বাসটা একটু স্বাভাবিক হয়। এবং একটু আবেগের সঙ্গে বলে, পরের বছরের ট্রিপটা কিন্তু আমিই ঠিক করব। এবং ফাইনালি তারা দুজন ভীষণ কষ্টসাধ্য অবস্থায় সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে আসে এবং এখানেই এই গল্পটির সমাপ্তি ঘটে। মেয়ে কেন সবসময় আপসেট থাকতো সেটা সিনেমায় পরিষ্কারভাবে না বললেও আমরা অনুমান করতে পারি যে তার বাবা আন্ডার ওয়াটার ডাইভিংয়ের সময় কোনো দুর্ঘটনাক্রমে মারা গিয়েছিল এবং সেই আফসোস থেকেই সে নিজেকে দোষী মনে করত এবং সেই কারণেই সারাক্ষণ মন মরা হয়ে থাকতো। এবারে আসুন জেনে নিই এই সিনেমারই কিছু আননোন ফ্যাক্টস। এবারে দেখে নেব কিছু বিটিএস পিকচার্স।